হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আল্লাহর রহমতে। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগবে। সকাল থেকে আজকে ভিডিওটি স্টার্ট করলাম। চায় লিকারের জন্য এখানে পানি বসিয়েছিলাম, তো পানিটা ফুটে ওঠার পরে এখানে 2 চামচ আমি কিন্তু চা পাতা দিয়ে দিলাম। আমি লিকার করে দুধ চাটা খাই। আমি দেখা যায় কি যে আমি দুধ মানে জাল দিয়ে চা পাতা দিয়ে চাটা খুব কম খেয়ে থাকি, কারণ আমার ওইভাবে চা খেতে না একদম ভালো লাগে না। আমার কাছে লিকার দিয়ে এইভাবে চা রান্না করলে মনে হয় কি চায়ের আমি তৃপ্তি পাই। যার কাছে অবশ্য যেটা ভালো লাগে, আমার কাছে এইভাবে চাটা খেতে বেশ ভালো লাগে। আজকে সকালের নাস্তায় রুটি পরোটা একদম বানানো হয়নি। না বানানোর একটা কারণ আছে। গতকাল রাতে আপনাদের ভাইয়া রুটি নিয়ে আসছিল, হোমমেডের যে নান রুটিটা পাওয়া যায় সেটা নিয়ে আসছিল। তো সেইটা দেখে আজকে সকালে আমার মনে হলো যে আজকে আর রুটি বেলার দরকার নেই, এটা দিয়ে কাজ সেরে দিব। যেই ভাবা সেই কাজ। তো আমি আজকে আর মানে রুটি বেলতে একদম ইচ্ছে হলো না। তো মাঝে মধ্যে আমি এরকম কাজগুলো করে থাকি। সকালে উঠলে মনে হয় কি আমার একটু অলসতা কাজ করে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা যারা এরকম সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলেই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের নাস্তা করার পরে আমি চলে এসেছি ড্রয়িং রুমে। তো ড্রয়িং রুমে নিয়ে আসছি, এখানে আদা রসুন কুটাকুটি করবো। আদা রসুন নিয়ে আমি ড্রয়িং রুমে বসেছিলাম। ড্রয়িং রুমে বসার একটাই কারণ, আমি টিভি দেখি আর কাজ করে থাকি। আর যেহেতু আমি ছুরি দিয়ে কোনো কাজ করি না, বটি দিয়ে সব কাজ করে থাকি, সেজন্য আমি কি করি, ড্রয়িং রুমে এসে আমি বসে এগুলো কাটাকাটি করে থাকি। তো সেগুলো অফ ক্যামেরায় আমি একদম কেটে কিন্তু এই যে কুচি কুচি করে নিয়েছি। আর আমি সবসময় আদার পরিমাণটা বেশি নিই আর রসুনের পরিমাণটা কম নিয়ে থাকি। তো এইভাবে আমি আদা রসুন পেস্ট করে থাকি। তো এই আদা রসুন কিন্তু পেস্ট করা হয়ে গিয়েছে। তো এখানে আমার একটা মাপ করা রয়েছে। আমার বিয়ের শুরু থেকে আমি এই বাটিটা মানে ব্যবহার করছি। এই বাটিটা না, এর আগেও 2টা বাটি ব্যবহার করা হয়েছে। আমি একই রকম বাটিগুলো কিনে থাকি। তো এই বাটি এক বাটি আমি যদি আদা রসুন করি, সেক্ষেত্রে দেখা যায় আমার পুরো মাস কাভার হয়ে যায়। তো আর যদি কখনো শর্ট পড়ে যায়, সেক্ষেত্রে আবার দেখা যায় যে মাসের আগেই আনা হয়। তো এখানে আমি আদা রসুনটা এই যে ফ্রিজে রেখে দিলাম। আমার ছেলের পরীক্ষা চলছে, তো ছেলে স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসছে। তো এসেই ওই যে নাস্তা করলো, ওই নাস্তা করার পরে এখানে ছেলে কিন্তু পড়তে বসেছে। স্কুল থেকে যে পরীক্ষার যে প্রজেক্টগুলো দিয়েছে, সেগুলোই আমার ছেলে এই যে বসে বসে করছে। এটা সায়েন্সের একটা প্রজেক্ট ছিল, সেটাই করছে। তো আর আমি আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম যে আমার ছেলেটা কি করছে। কখনোই আমার ছেলের কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভাবলাম একটু শেয়ার করি। যাই হোক, আমার ছেলে এখানে পড়াশোনা করছে, আমি আমার ঘরের যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো একটু সেরে নিই। তো এখানে আমি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু নাস্তা করা হয়েছে। তো নাস্তা করার পরে কিন্তু টেবিলটা একটু পরিষ্কার করতে হয়, চাটা পড়ে থাকে। তো টেবিলটা পরিষ্কার করেই যে এখন আমি টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া কলাও নিয়ে আসছিল, তো কলাটাকে একটু টেবিলে সাজিয়ে রাখলাম একটু সৌন্দর্য দেখানোর জন্য। এখানে এই বাস্কেটটার মধ্যে আমি কলাটা সাজালাম, যাতে করে দেখতে ভালো লাগে আর চোখের সামনে থাকলে তাড়াতাড়ি খাওয়া হয়। না হলে দেখা যায় কি, কলা বেশি আনা হলে ওই যে নিচের যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু মজে যায়, এই জন্য কাছে থাকলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আমি গত যে ভিডিও দিয়েছিলাম আমার ডাইনিং রুমটাকে আমি কিভাবে সাজিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেটা শেয়ার করার পরে আমার অনেক প্রিয় আপু, প্রিয় ভাইয়ারা আছে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে যে তাদের কাছে ভালো লেগেছে আমার ডাইনিং রুমটাকে আমি যেভাবে সাজিয়েছি। তো অবশ্য আমার ডাইনিং রুমটা খুব বেশি বড় না, খুব বেশি দামি কোনো কিছু দিয়ে আমি আমার ডাইনিং রুমটাকে সাজাইনি। আমার যতটুকু স্বাদ এবং সাধ্যের মধ্যে আছে, আমি ততটুকু দিয়ে আমার ছোট্ট ডাইনিং রুমটাকে আমি সাজানোর চেষ্টা করেছি। আমি এইভাবে সবসময় সুন্দর করে সাজিয়ে রাখি। এখানে আমার বেসিনটা আমি খুব সুন্দর করে সবসময় টিপটপ রাখার চেষ্টা করি, যেহেতু একদম ডাইনিং এর সাথেই আমার বেসিনটা।
এজন্য আমি আমার বেসিনটাকে সবসময় একটু টিপটপ রাখার চেষ্টা করি। আর বেসিনে সবসময় আমি এইরকম আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার বা গাছ দিয়ে সাজানোর চেষ্টা করি। কারণ আমার কাছে মনে হয় কি যে ঘরের প্রতিটা কোণায় যদি সবুজের ছোঁয়া থাকে, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর প্রকৃতি কার না ভালো লাগে? আমার কাছে মনে হয় প্রকৃতি ভালোবাসে না এমন কেউ নেই। আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার প্রতিটা ঘরের কোণায় কোণায় কিন্তু আমি প্রকৃতি ছোঁয়া দেওয়ার চেষ্টা করে থাকি সবসময়। আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন কার কাছে কেমন লাগে জানি না। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের ভালো লাগা মন্দ লাগা। আর এখানে আমি দুপুরের রান্নায় চলে এসেছি। তো দুপুরের রান্নায় আজকে আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করব, সেজন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আমি যখনই মুরগিটা রান্না করি তখনই দেখা যায় একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে থাকি, কারণ মুরগির তরকারিটাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি হলে মনে হয় তরকারিটা দেখতে ভালো হয় এবং ঘনত্বটাও বেশি হয়। এই জন্য আমি একটু পেঁয়াজের পরিমাণ সবসময় বেশি দিই। এখানে আমি এখন মশলা কষাচ্ছি। তো মশলা কষানোর জন্য মুরগির তরকারি রান্না করতে যে মশলা লাগে সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তেলটা উঠে এসছে, তো এই পর্যায়ে আরেকটু পানি আমি অ্যাড করে দিব ভালোভাবে মশলাটা কষানোর জন্য। না হলে দেখা যাবে কি যে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেজন্য আরেকটু পানি অ্যাড করে দিয়েছি যাতে করে ভালোভাবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়। কষানোর পরে এখানে আমি আলু আর মুরগি একসাথে করে দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিব। তো কষানোর পরে পানি দেওয়ার আগে আমি কয়েকটা কাঁচামরিচ এইভাবে দিয়ে থাকি। আস্ত কাঁচামরিচ দিয়ে দেই। তো আস্ত কাঁচামরিচটা দেওয়ার একটাই কারণ, তরকারিতে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর মুরগির তরকারিতে এই কাঁচামরিচটা দেওয়ার কারণে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে। খুব সুন্দর করে আমি তরকারিটা কষিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু জাল করার জন্য। যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু অনুযায়ী ঝোলটা শুকিয়ে নিব। এখানে আমি পাকিস্তানি মুরগিটা নিয়েছিলাম আর এই মুরগিগুলো হতে বেশি সময় লাগে না, এই যে হয়ে গিয়েছে। তো আমার যতটুকু ঝোল রাখার দরকার ছিল ততটুকু ঝোল রেখেছি। আর তরকারির কালারটাও দেখেন খুব সুন্দর কিন্তু হয়েছে। পাশের চুলায় আমার এতক্ষণ ভাত ছিল, তো ভাতটা নামিয়ে একটু মার গেলে দিয়েছি। তো এখন আমি ভাজি রান্না করব। এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়া ভাজির জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে শুকনা মরিচ দিয়ে একটু বাদামি করে ভেজে নিব। বাদামি রঙের যখন হয়ে আসবে তখন সেই মুহূর্তে আমি দিয়ে দিব কেটে রাখা যে মিষ্টি কুমড়া আছে সেগুলো আমি দিয়ে দিব। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া এবং লবণ। লবণটা কিন্তু সবসময় একটু পরিমাণ মতো বুঝে দিতে হবে। মিষ্টি কুমড়া ভাজি কখনো বেশি নাড়াচাড়া করতে হয় না, তাহলে দেখা যায় কি মিষ্টি কুমড়া কিন্তু একদম ভর্তা হয়ে যায়। অনেকেরই দেখা যায় যে মিষ্টি কুমড়া একদম ভর্তা বানিয়ে ফেলে। তো আমার মিষ্টি কুমড়া ভাজি কখনোই ভর্তা হয় না, মানে দেখতে খুবই সুন্দর থাকে। আমি সবসময় মানে যে কোনো কাজই একটু সুন্দর করে করার চেষ্টা করি, যেটা মানে দেখতেও যেন ভালো লাগে, খেতেও যেন মানে ভালো লাগে, সেরকম করেই করার চেষ্টা করে থাকি। এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ মিষ্টি কুমড়া থেকে কিন্তু এমনিতেই পানি বের হবে। তো ঢাকনা দেওয়ার কারণে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমার এই যে মিষ্টি কুমড়া ভাজিটা অলরেডি কিন্তু হয়ে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখানে যে অল্প কিছু পরিমাণ পানি আছে সেটা আমি এখন ঢাকনা খুলে দিব। তো আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এখানে দেখেন আমার মিষ্টি কুমড়া গুলো কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে আছে, এখানে একদম ভর্তা কিন্তু হয়ে যায়নি। অনেকেরই দেখা যায় যে এরকম ভর্তা হয়ে যায়, দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে। এখন নামানোর আগে আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিলে এখানে যে ভাজির যে স্বাদটা সেটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে, সেজন্য আমি এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এখন আমি চুলার থেকে নামিয়ে এই যে ডিশে কিন্তু ঢেলে নিচ্ছি। তো আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সকলের সুস্থতা কামনা করে। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।